আমরা লাস্ট ক্লাসে স্লাইড পর্যন্ত এসেছিলাম। এরপরে আজকে আমরা দেখব, এটা ছিল অক্সিডাইজার কনসেন্ট্রেশনের প্রসেস ভেরিয়েবল হিসেবে আমরা কি বাড়ানোর সময় কি হতে পারে, কমানোর সময় কি হতে পারে সেটা। সেকেন্ড যে প্রসেস ভেরিয়েবল ছিল সেটা ছিল ভেলোসিটি ইফেক্ট। আমরা এর আগে অ্যাক্টিভেশন পোলারাইজেশন আর কনসেন্ট্রেশন পোলারাইজেশন দেখেছি। সেখানে এরকম কার্ভটা এরকম ছিল যে আবার দেখাচ্ছে ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। এটা হচ্ছে ইরিভার্সিবল পটেনশিয়াল। এখান থেকে শুরু হয়েছে তোমার এইদিকে ছিল কারেন্ট আই লগ স্কেলে, লগ আই। অ্যাক্টিভেশন পোলারাইজেশন এখান থেকে এই পর্যন্ত অ্যাক্টিভেশন পোলারাইজেশন, এখানে এসে এটা হচ্ছে কনসেন্ট্রেশন পোলারাইজেশন। কনসেন্ট্রেশন পোলারাইজেশন এটা দিলাম বা এটা সি বলা যায়। আর এই কারেন্টটাকে ছিল বলা হচ্ছিল লিমিটিং কারেন্ট ডেনসিটি আইএল। এখন এটা পড়ানোর সময় তোমাদেরকে যে কেন লিমিটিং কারেন্ট ডেনসিটিতে পৌঁছায় বলা হয়েছিল, যে এখানে যখন আমি পটেনশিয়াল বাড়াতে থাকি এই ডিরেকশনে, তখন কি হচ্ছে, পটেনশিয়াল বাড়ছে, কারেন্টও বেড়ে যাচ্ছে, পটেনশিয়াল বাড়ছে, কারেন্টও বেড়ে যাচ্ছে। এই সেই লাস্ট পটেনশিয়াল বা লাস্ট কারেন্ট। এরপরে পটেনশিয়াল বাড়ালে আর কারেন্ট বাড়ে না। কেন বাড়ে না? কারণ এইটা যে ক্যাথোড আছে, এখানে ক্যাথোডের এখানে আর কোনো আয়ন নেই, পজিটিভ আয়ন নেই। আমি হাইড্রোজেন আয়ন দিয়েও দেখিয়েছিলাম, কপার আয়ন দিয়ে দেখেছিলাম, বোথ আর পজিটিভ আয়ন। কি হচ্ছে, দূরে যে এখানে হাইড্রোজেন আয়ন আছে, দূরে যে আছে এখানে আছে দুইটা, পরে আছে তিনটা, এরপরে এখান থেকে আছে চারটা, এখান থেকে এইটুকু আছে চারটা, এখান থেকে আছে চারটা করে, এবং এরপরে সব চারটা করে আছে। সো এইটাকে সারফেস বলা হচ্ছে, সারফেসে কোনো আয়ন নাই। সো আমি পটেনশিয়াল বাড়ালেও যেহেতু আয়ন আসতে পারছে না, আয়নের ঘাটতি, সেই জন্য আর কারেন্ট বাড়বে না, এবং ওই ম্যাক্সিমাম কারেন্টটাকে বলা হচ্ছিল লিমিটিং কারেন্ট ডেনসিটি। এখন এবং এই থিকনেসটাকে বলা হয়েছিল, কোন থিকনেসটা, এখান থেকে এই যে অরিজিনাল যে বাল্ক সলিউশনের যে কনসেন্ট্রেশন এই পর্যন্ত, এটাকে একটা থিকনেস বলা হয়েছিল। মনে আছে নামটা? বাল্ক সলিউশন কনসেন্ট্রেশন, ডিফিউশন। হ্যাঁ, কি ডিফিউশন? কি লেয়ার থিকনেস, ডিফিউশন লেয়ার থিকনেস বলা হয়েছিল, এখান থেকে এই পর্যন্ত লেয়ার থিকনেস। হ্যাঁ, লেয়ার থিকনেস মানে কোন পর্যন্ত, ক্যাথোড সারফেস থেকে যে জায়গায় আমি শুরু করে যে জায়গায় আমি বাল্ক সলিউশনের অরিজিনাল কনসেন্ট্রেশন পাবো, এইটুকুকে বলা হলো লেয়ার থিকনেস। এখন আমি যদি এই মনে করি এই সিচুয়েশনের জন্য কার্ভ হচ্ছে এটা, এখন এইটাকে যদি আমি স্টারিং করি, এই হাইড্রোজেন আসে কিভাবে? থ্রু ডিফিউশন প্রসেস। এখন এটাকে যদি আমি স্টারিং করি, স্টারিং করলে কি হবে? স্টারিং করলে এই হাইড্রোজেন খুব সহজে এখানে আবার চলে আসবে, তাই না? চলে আসবে, ঘাটতিটা ফিল আপ করবে। কিন্তু স্টারিং ভেলোসিটি, প্রথমটা যে চিত্রটা দেখেছিলাম নীল স্টারিং, এরপর আমি মনে করো মিডিয়াম স্টারিং করলাম। মিডিয়াম স্টারিং করলে যখন এটা চলে আসবে, তখন তো আবার কি হবে, ভেলোসিটি বা এই তোমার এই পটেনশিয়াল বাড়ানোর সাথে সাথে কারেন্ট বেড়ে যাবে। তখন কার্ভটা কেমন হতে পারে? এনিবডি? তোমাদের এখন কার্ভটা আছে এরকম লিমিটিং কারেন্ট ডেনসিটি দিস ওয়ান। আমি যদি এইবার স্টারিং করি, এইটা স্টারিং করে কি করছি, হাইড্রোজেন আয়নকে আর সারফেসে এনে দিচ্ছি, তাহলে তখন কার্ভের নেচারটা কেমন হবে? মুখে একটু কেউ কি বলতে পারবে কি হবে? তখন কি একটু ডানে সরে যাবে আর কি, লিমিটিং কারেন্ট একটু ডানে সরে যাবে, ফ্ল্যাট লাইন যে মানে ভার্টিক্যাল লাইনটা যেটা আছে ওটা একটু ডানে সরে যাবে, এরকম হবে ব্যাপারটা। এখানে এরকম হচ্ছে, এইটা হচ্ছে মানে প্রথম কার্ভটা ছিল এরকম, স্যার একটা আর একটু দূরে যায় হবে আর কি হলো। হ্যাঁ, সেটাই, সেই কার্ভটা এখানে দেখানো হচ্ছে। কোন যখন নো স্টারিং, তখন কার্ভটা হচ্ছে এরকম, নো স্টারিং কার্ভটা হচ্ছে এরকম, এই, অথবা বলছি মানে মিডিয়াম স্লাইড স্টারিং, ভেরি লো স্টারিং, ভেলোসিটি 1, তখন কার্ভটা হচ্ছে এরকম।
So this one is the limiting current density, IL1. যখন velocity 2 একটু velocity 2 মানে কি স্টাইরিংটাকে একটু বাড়িয়ে দিয়েছি, সো velocity 2 করা হচ্ছে, তখন কি হবে ওই একই কার্ভ হবে কিন্তু লিমিটিং কারেন্টের পজিশনটা আরো একটু ডাইনে শিফট হয়ে যাবে। সো দিস ওয়ান IL2, IL2। আবার 3 ভেলোসিটি দিয়েছি, স্টারিং আর একটু বাড়িয়ে দিয়েছি, সো আর একটু ডাইনে শিফট হয়ে যাবে। সো লিমিটিং কারেন্ট ডেনসিটি 3, IL3। সো আর একটু বাড়িয়ে দিয়েছি, সো এরকম হতে থাকবে IL4 and so on. This one is IL6। হ্যাঁ, তাহলে আমি এই অবস্থায় যখন ডিফিউশন কন্ট্রোল, হাইড্রোজেনটা যখন ডিফিউশন কন্ট্রোল, এমনি যখন আমি ভেলোসিটি বাড়াচ্ছি, তখন এইটা হচ্ছে এটা কিসের কার্ভ? হাইড্রোজেন, আমি হাইড্রোজেন নিয়ে আসছি, সো হাইড্রোজেনের রিডাকশন কার্ভ। হাইড্রোজেনের রিডাকশন কার্ভটা ফর 1 ভেলোসিটি this one, for 2 velocity this one, for 3 velocity this one, and so on, for 6 velocity this one। লিমিটিং কারেন্ট ইন্টেন্সিটিটা ডান দিকে শিফট হয়ে যাচ্ছে। এখন এই অবস্থায় আমি যদি একটা নরমাল মেটাল, এখানে নরমাল মেটাল বলা হচ্ছে, নিচে লাল কালিতে লেখা আছে নরমাল মেটাল। নরমাল মেটাল মানে যে অ্যাক্টিভ প্যাসিভ বোথ বিহেভিয়ার শো করে না, শুধুমাত্র অ্যাক্টিভ বিহেভিয়ার শো করে, তার করেশন আমি মেজার করতে চাই এরকম একটা সিস্টেমে। সো নরমাল মেটালের আমার অক্সিডেশন কার্ভ ড্র করতে হবে। নরমাল মেটালের অক্সিডেশন কার্ভটা হচ্ছে দিস ওয়ান, যে মেটাল থেকে মেটাল আয়ন হচ্ছে, আর এটা হচ্ছে নরমাল মেটালের এক্সচেঞ্জ কারেন্ট ডেনসিটি, এটা হচ্ছে নরমাল মেটালের রিভার্সিবল পটেনশিয়াল। তাহলে হাইড্রোজেনের যে রিডাকশন কার্ভ, সেই রিডাকশন কার্ভকে নরমাল মেটালের অক্সিডেশন কার্ভগুলো কোন কোন পয়েন্টে মিট করে? যখন এক ভেলোসিটিতে আছে তখন নরমাল মেটালের জন্য হাইড্রোজেনের রিডাকশন কার্ভটা হচ্ছে এই জায়গা, এটা। সো মিড ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এ। সো করেশন ইন্ডিকেট করবে এই পয়েন্ট দিয়ে, করেশন ইন্ডিকেট করবে। ভেলোসিটি যখন বাড়িয়ে দেবো আমি, এইটার যখন ভেলোসিটি বাড়িয়ে দেবো স্টার্টিং করে, তখন মিড পয়েন্ট হচ্ছে এই জায়গায়। সো কি হবে? কারেন্ট ডেনসিটি মানে করেশন বেড়ে যাচ্ছে। ভেলোসিটি আরো বাড়িয়ে দিলাম, 3 তে গেলাম, তখন ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এই। সো কি হচ্ছে তোমার কারেন্ট আরো বেড়ে গেল, মানে করেশন বেড়ে গেল। ভেলোসিটি 4 এ গেলাম, তখন ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে ডি। তখন কি হচ্ছে? তখন তোমার কারেন্ট হচ্ছে এই জায়গায় আরেকটু বেড়ে গেল, কারেন্ট করেশন বেড়ে গেল। ভেলোসিটি যখন 5, তখন কি হবে করেশন রেট? এনিবডি? 4 পর্যন্ত বোঝা গেছে? প্রথম মানে 4 এর টাই না স্যার, 4 এর আগে যেটা ওটাই না স্যার? ওইটাই। ভেলোসিটি যখন 5 আর কোনো ইন্টারসেকশন পয়েন্ট নাই, মানে 4 এর আগে যেটা আছে ওটাই হবে না? সো ইন্টারসেকশন তো স্যার ওইটাই। হ্যাঁ, সো 5 মানে হচ্ছে 5 ভেলোসিটি দিলেও ওই ডি করেশন রেট হবে, 6 ভেলোসিটি দিলেও ডি করেশন রেট হবে। তার মানে আপ টু 4 আমি ভেলোসিটি যখন বাড়াচ্ছি, করেশন রেট বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, এ থেকে বি থেকে সি থেকে ডি, এরপরে 5, 6, আর যতই ভেলোসিটি বাড়ে না কেন আর করেশন বাড়বে না। সো এই কনসেপ্টটাকে যদি আমি এইভাবে ড্র করি, ওই নরমাল মেটালের কথা বলা হয়েছে। হ্যাঁ, এইদিকে রিলেটিভ ভেলোসিটি 1, 2, 3, 4 ওই 6টা ভেলোসিটি দেখানো হয়েছে, আর করেশন রেটটাকে নিয়ে আসা হয়েছে ওয়াই স্কেলে। তাহলে 1 এ করেশন রেট হচ্ছে এই জায়গায়, 1 ভেলোসিটিতে করেশন রেট হচ্ছে এই জায়গায়, এই করেশন রেট। 2 ভেলোসিটিতে করেশন রেট হচ্ছে বেড়ে গেল, আর ওয়াই এক্সিসে করেশন। 3 ভেলোসিটিতে করেশন রেট বেড়ে গেল, এই জায়গায় আরো বেড়ে গেল। 4 ভেলোসিটিতে করেশন রেট কি হলো? 4 ভেলোসিটিতে করেশন রেট, সো ডি পয়েন্ট, সো ডি পয়েন্ট এই জায়গায়। 5 ভেলোসিটি করেশন রেট, আর কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই, সো ওই জায়গায়। 6 ভেলোসিটি করেশন রেট, আর কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই, সো ওই জায়গায়। সো করেশন বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম লিমিটে যাবে, তারপরে আর বাড়বে না। সো এইটাই এখানে বলা হচ্ছে, as velocity increases 1 to 3, 1 থেকে 3 পর্যন্ত করেশন রেট increases a to c, a থেকে c তে বেড়ে যাচ্ছে, a থেকে c তে বেড়ে যাচ্ছে। এই ইনক্রিজ ফার্দার, আরো যখন বাড়ানো হয়, রিডাকশন রিঅ্যাকশন বিকামস অ্যাক্টিভেশন কন্ট্রোল। দেখো এই
কনসেন্ট্রেশন যখন লিমিটিং কারেন্ট ডেন্সিটিতে পৌঁছে যায় তখন হয়ে যায় কনসেন্ট্রেশন পোলারাইজেশন কন্ট্রোল, আর লিমিটিং ভেলোসিটি আসার আগ পর্যন্ত থাকে অ্যাক্সিলারেশন কন্ট্রোল। এই ডি পয়েন্টটা লিমিটিং ভেলোসিটি লিমিটিং কারেন্ট ডেন্সিটি আসার আগেই, সেই জন্য ডি পয়েন্টটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন কন্ট্রোল। ডি ইনক্রিজ ফার্দার রিডাকশন রিঅ্যাকশন বিকামস অ্যাক্টিভেশন কন্ট্রোল। correction rate increases to D যখন D তে যায় becomes independent, further increases to D থেকে যখন আরো বেড়ে যায় becomes independent of velocity at very high velocity, আর velocity সঙ্গে সঙ্গে correction rate বাড়ে না, মানে independent of velocity হয়ে যায়। D increases 4 to 6, 4 থেকে 6 আমি আর বাড়াচ্ছি, কিন্তু correction rate remains fixed at D তে ফিক্স থেকে যাচ্ছে। আমার কথা কি এখনো কেটে কেটে যাচ্ছে? না স্যার, শোনা যাইতেছে ঠিক মতো, এখন কিছুটা কাটে আর কি। মাঝে মাঝেই আমি এখনো মেসেজ পাচ্ছি ইওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, মানে এটাতে আমার কোনো কন্ট্রোল নেই, কিছু করার নেই। So V effects may be determined by plotting correction rate versus relative velocity of electrolyte। এই যে এটা, তার মানে একটা নরমাল মেটাল যখন হয় এবং ভেলোসিটি আয়নটা যখন ডিফিউশন কন্ট্রোল হয়ে যায়, তার ভেলোসিটি বাড়ালে আয়নটা কাছাকাছি চলে আসে, ক্যাথোডের কাছাকাছি চলে আসে, তখন correction রেটটা তার ভিতরে যে মেটালটা থাকে মেটালের correction রেট ভেলোসিটি বাড়ানোর সাথে সাথে বাড়তে থাকে, কিন্তু একটা সময় যে হয়ে যায় becomes independent of velocity, তখন ভেলোসিটি বাড়ালেও আর বাড়ে না। এটা হচ্ছে নরমাল মেটালের জন্য। Solution velocity affects correction rate of a diffusion control system। আমরা তাই দেখলাম ডিফিউশন কন্ট্রোল সিস্টেম মানে ওই যে স্টারিং করছে, স্টারিং করা মানে আয়নকে কাছে এনে দেওয়া, এটাকে ডিফিউশন কন্ট্রোল সিস্টেম বলে। প্রথম দিকে কি করছে, সেই ভেলোসিটি সলিউশনের ভেলোসিটিটা, যেমন হাইড্রোজেন আয়নের ভেলোসিটি এফেক্ট করছে correction রেটটাকে, correction ভেলোসিটি বাড়লে correction বাড়ছে। তারপরে বলা হচ্ছে যে হ্যাজ নো এফেক্ট অন অ্যাক্টিভেশন কন্ট্রোল সিস্টেম। 4 যখন চলে গেছি তখন সে অ্যাক্টিভেশন কন্ট্রোল সিস্টেমে চলে গেছে, আই লিমিটের উপরে আর নাই। কেমন হয়েছে যে লাইনটা এরকম, সো চার্জ ভেলোসিটিতে মিট করছে এখানে আর মিট করছে না, সো অ্যাক্টিভেশন কন্ট্রোল সিস্টেমে চলে যাচ্ছে। দ্য correction rate of metal in a diffusion control system, যেটা এখন বললাম স্টারিং করলে আয়নগুলো চলে আসে, becomes independent of solution velocity, solution velocity উপর নির্ভরশীল থাকে না, at very high velocities, অনেক বেশি ভেলোসিটিতে, আর ভেলোসিটি বৃদ্ধির সাথে সাথে তোমার correction rate বাড়ে না। এটা দুটো জেনারেল রুল, ওটা যা বোঝানো হয়েছে সেই দুটাকে সামারি করা হচ্ছে এখানে। এখন হচ্ছে একটু ক্রিটিক্যাল, যে যখন আমরা অ্যাক্টিভ প্যাসিভ মেটালে যাব, আমরা দেখলাম শুধু নরমাল মেটালেরটা, এখন অ্যাক্টিভ প্যাসিভ মেটালে গেলে কি হয়। অ্যাক্টিভ প্যাসিভ মেটালে আগের কার্ভ যেটা যেমন দেখেছি, আগের কার্ভে কি ছিল, মেটালের অক্সিডেশন কার্ভ ছিল এরকম, আর হাইড্রোজেনের রিডাকশন কার্ভটা ছিল কেমন, হাইড্রোজেনের রিডাকশন কার্ভটা ছিল এরকম ছিল, ভেলোসিটি বাড়ানোর সাথে সাথে এরকম। এখন কি হবে, এখন হাইড্রোজেনের রিডাকশন কার্ভের কোনো চেঞ্জ হবে কি? আমি যদি ভেলোসিটি বাড়াই, ওই মেটাল নিয়েছি অ্যাক্টিভ প্যাসিভ মেটাল, চেঞ্জটা কি হবে? ওখানে দুইটা কাজ ছিল, চেঞ্জটা এখানে দুইটা কাজ ছিল, একটা ছিল মেটালের অক্সিডেশন কার্ভ, আর এইটা ছিল হাইড্রোজেনের রিডাকশন কার্ভ। এখন যখন আমি অ্যাক্টিভ প্যাসিভ মেটাল নিব, এই দুটো কার্ভের ভিতরে কোন কার্ভটা চেঞ্জ হবে? ফার্স্ট অ্যানসার দাও, কোন কার্ভটা চেঞ্জ হবে? এটা হচ্ছে হাইড্রোজেন রিডাকশন কার্ভ, মেটালটা আর কি স্যার, মেটালের অক্সিডেশন কার্ভ। এরকম কি হবে? স্ট্রেট লাইন হবে নাকি হবে না? কি কার্ভ হবে? স্ট্রেট লাইন হবে না স্যার, মানে ওই যে প্যাসিভের মধ্যে স্যার ঘুরে আর কি যাবে স্যার, প্যাসিভের জন্য এস কার্ভ হবে, তাই না? এস কার্ভ, এই কার্ভটা হয়ে যাবে এস কার্ভ। এই
তাহলে হাইড্রোজেনের রিডাকশন কার্ভ আগের মতোই আছে, এবং এখানেও আমরা সেরকম ভেলোসিটি দেখেছি, একটা ভেলোসিটি, দুইটা ভেলোসিটি, তিনটা ভেলোসিটি, চারটা ভেলোসিটি, পাঁচটা ভেলোসিটি হচ্ছে। আর যেহেতু অ্যাক্টিভ প্যাসিভ মেটাল হচ্ছে, তাহলে এখন মেটালের জন্য এস কার্ভ হচ্ছে, দিস ওয়ান এস কার্ভ। সো দিস ওয়ান ইজ oxygen exchange current density for metal, that is a reversible potential for metal. Exchange current density for hydrogen, reversible potential for hydrogen. তাহলে এখানে এক ভেলোসিটিতে ইন্টারসেকশন পয়েন্ট কোথায়? এইখানে ইন্টারসেকশন পয়েন্ট অ্যাক্টিভ জোনে। সো করেসপন্ডেড দিস ওয়ান। দুই ভেলোসিটিতে ইন্টারসেকশন পয়েন্ট কোথায়? অ্যাক্টিভ জোনে, হিয়ার। সো করেসপন্ডেড হিয়ার। আবার ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। তিন ভেলোসিটিতে এটা হচ্ছে জাস্ট টাচ করে আসছে, মানে স্টেবল না, এখানে থাকবে না। সো এটা হচ্ছে আনস্টেবল অবস্থাটা দেখা যাচ্ছে, কেবল টাচ করে যাচ্ছে, সে এখানে থাকবে না। সো তিন ভেলোসিটিতে করেসপন্ডেড এখানে না থেকে ইন্টারসেকশন পয়েন্ট হয়ে যাবে এইটা। সো তিন ভেলোসিটিতে করেসপন্ডেড হবে এই জায়গায়, কমে আসবে। সো I3 চার ভেলোসিটিতে আর কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই, সো এটা। পাঁচ ভেলোসিটিতে আর কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই, সো এটা। সো এইবারে আমি আগের মতোই যদি এক্স অ্যাক্সিসে ভেলোসিটি আর ওয়াই অ্যাক্সিসে আমি যদি করেসপন্ডেড ড্র করি, তাহলে কার্ভটা আসবে এরকম। এখানে একটা ভুল আছে, ভুলটা তোমরা ধরতে পারলে ভালো, না পারলে আমি পরে ধরিয়ে দেবো। সো করেসপন্ডেড আর এদিকে রিলেটিভ ভেলোসিটি। সো এক ভেলোসিটি যখন এক, তখন করেসপন্ডেড ওয়ান অ্যাক্টিভ রিজিয়নে, সো করেসপন্ডেড দিস ওয়ান। ভেলোসিটি যখন টু, করেসপন্ডেড অ্যাক্টিভ রিজিয়নে একটু বেড়ে গেছে, এখন করেসপন্ডেডটা এই ফিগার অনুযায়ী এক্স অ্যাক্সিসে, এই ফিগার অনুযায়ী করেসপন্ডেডটা ওয়াই অ্যাক্সিসে। সো টু যখন ভেলোসিটি, তখন করেসপন্ডেড বেড়ে গেছে, সো এই জায়গায় করেসপন্ডেড। 3 যখন ভেলোসিটি, এটা খুব আনস্টেবল, মানে জাস্ট টাচ করে গেছে বোঝানো হচ্ছে, সো করেসপন্ডেড এখানে না হয় ইন্টারসেকশন পয়েন্ট হবে এইটা। সো 3 ভেলোসিটিতে কি হচ্ছে? এই সিতে টাচ করছে, বাট দিস ইজ ভেরি আনস্টেবল, এখানে থাকবে না। সো করেসপন্ডেড ঠাই করে নিচে নেমে যাবে। সো দেখানো হচ্ছে করেসপন্ডেডটা এই জায়গা, করেসপন্ডেডটা এই জায়গা। সো করেসপন্ডেড হচ্ছে 3 ভেলোসিটিতে। 4 ভেলোসিটিতে কি? 4 ভেলোসিটিতে আর কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই, একমাত্র ইন্টারসেকশন পয়েন্ট ওইটাই। সো 4 ভেলোসিটি আর 3 ভেলোসিটি একই করেসপন্ডেড। 5 ভেলোসিটিতে আর কোনো ইন্টারসেকশন নাই, সো ইন্টারসেকশন ওইটাই। সো আগের মতো ইন্টারসেকশন এইটাই। সো কার্বন নেচারটা হচ্ছে এইটা। সো করেসপন্ডেড হিয়ার, নট হিয়ার, এটা কোনো করেসপন্ডেড না, এখানে জাস্ট টাচ করে সে নিচে নেমে যাবে। সো হিয়ার। সো 1 2 3 4 5, এটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ মেটালের জন্য। কার্ভটা যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করো, আর যদি কোশ্চেন না থাকে এই কার্ভে একটা ভুল আছে, ভুলটা ধরো। এই কার্ভে একটা ভুল আছে। করেসপন্ডটা কি স্যার জিরো হবে? জিরো তো হওয়ার কথা না স্যার, জিরো হওয়ার কথা না, থেকে কম হবে। রাইট, সি থেকে কম হবে, একদম জিরোতে হবে না, এটাই কার্ভ। এটা বইতেই ভুল আছে, এটা বইয়ের থেকে ফটোকপি করা, এটা তোমরা দিবা হচ্ছে এ থেকে কম হবে। রাইট, কে বললে এ থেকে কম হবে? কে বললে রোল নম্বর কত? এ থেকে কম হবে যে বললে, রোল নম্বর কত? 24 বলছে মনে হয় স্যার। স্যার রোল 24। হ্যাঁ, তুমি কথা বলছো না কেন? আমি জিজ্ঞেস করছি। 24। হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিক আছে, এটা জিরোতে হবে না, এটা এ থেকে আমি বলছি। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না, আপনি আমি শুনতে পাচ্ছি না বলে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এ থেকে নিচে এই জায়গায় হবে, আরেকটু নিচে দিয়ে যাবে। মনে রেখো এটা কিন্তু লগ স্কেল, এটা লগ স্কেল। সো এই কার্ভটা জিরো দিয়ে না দিয়ে এখান দিয়ে যাবে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে ড্র করবে, ঠিক আছে? তাহলে অ্যাক্টিভ প্যাসিভ মেটালের জন্য কি হবে আর নরমাল মেটালের জন্য কি হবে আমরা বুঝলাম। সো ভেলোসিটি ইফেক্ট আমরা বুঝলাম। And active passive metal is precipitated by increasing velocity, precipitated by increasing velocity বাড়ানোর সাথে সাথে up to IC পর্যন্ত। IC কোনটাকে বলা হয়? এই পয়েন্টটাকে IC বলা হয়, তোমরা জানো। IC যেটাকে নাম হচ্ছে ক্রিটিক্যাল অ্যানোডিক কারেন্ট ডেনসিটি। সো দিস ইজ IC।
আইসি, ক্রিটিক্যাল অ্যানালিটিক কারেন্ট ডেন্সিটি। হ্যাঁ, আর এই পটেনশিয়ালটাকে কি বলা হয় বলতো? এই পটেনশিয়ালটাকে সিম্বলটা কি? এনিবডি? স্যার ইপিপি। ইপিপি। স্যার ইপিপি। ইপি, প্যাসিভ পটেনশিয়াল। সো তাহলে আমরা তো চাই সবসময় মিনিমাম চাই, করোশন মিনিমাম। এই ক্ষেত্রে যেহেতু মেটালের স্কারটা এরকম, করোশন মিনিমামটা হচ্ছে এই জায়গা, এই I3 তে। এখন কোন ভেলোসিটিতে এটা I3 তে আমরা পাবো? যত এই যে আইসিটা যত কম থাকবে, এটা যদি এইখান দিয়ে না দিয়ে এটা যদি এই 2 দিয়ে যেত, তাহলে আমরা 2 ভেলোসিটিতেই পেতাম এটা। 2 ভেলোসিটিতে যদি আমরা এটা পাই, তাহলে কি 3 ভেলোসিটি, মনে করে এই কাপটা এখানে গেল, সো 2 ভেলোসিটিতেই আমরা পাই, তাহলে কি 3 ভেলোসিটিতে ওইটা পাবো না পাবো না? একই করেশন রেট ডি এর সমান পাবো আর কি স্যার। ডি এর সমান পাবো, হ্যাঁ, একই করেশন রেট পাবো। মানে আমরা যদি কম ভেলোসিটিতেও পাই, তাহলে বেশি ভেলোসিটিতেও সেটা পাবো, তাই না? তাহলে অধিকাংশ ভেলোসিটি আমার যত আইসির ভ্যালুটা যত কম হবে, তত কি হবে? আমাদের সুবিধা হবে নাকি অসুবিধা হবে, না কোনো কিছুই হবে না? আমরা এটা যদি একই পেয়ে যেতাম এটা, করোশন কম হবে আর কি স্যার তাহলে। হ্যাঁ, একই যদি পেয়ে যেতাম, একই যদি পেয়ে যেতাম, তাহলে 2 এ কি অবস্থা হতো? ওই একই করেশন রেট হতো, ওই মিনিমাম করেশন হতো। 3 এও মিনিমাম করেশন হতো, 4 এও মিনিমাম করেশন হতো। হ্যাঁ, তাহলে এবং যদি আমরা 3 এ না পেয়ে এটা যে যদি আমি 5 এ পেতাম, তাহলে 5 এ যে করেশন রেট মিনিমাম হতো, আর 1 2 3 4 চারটা ভেলোসিটিতে করেশন রেট অনেক বেশি হতো। 5 এ যে করেশন রেট মিনিমাম। তাহলে আমাদের লাভ কোনটা? যত বেশি আইসি যত বেশি কম হবে, তত আমরা বেশি ভেলোসিটিতে মিনিমাম করেশন রেট পাবো, প্যাসিভেশন পাবো। Smaller the IC, the easier a metal will be passivated by an increase in velocity. ল্যাঙ্গুয়েজটা বোঝা গেছে? ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। এটাকে তুলে দিয়ে এক্সপ্লেইন করতে বলা হতে পারে। সেক্ষেত্রে এরকম একটা দেখিয়ে তারপর বলতে হবে, বোঝাতে হবে যে এটা আমরা যদি আরো কম ভেলোসিটিতে পাই, তাহলে কম ভেলোসিটিতে পেলাম, তার থেকে বেশি ভেলোসিটি সবগুলোতেই পাবো, তার মানে যে কোনো ভেলোসিটিতে পাবো। এটা যদি মিনিমাম ভেলোসিটিতে পাই, তাহলে সব ভেলোসিটিতে পাবো। উইদাউট স্টারিং, কোনো স্টারিং ছাড়াই যদি আমরা এই পয়েন্টটা পাই, আইসি ভ্যালুটা যদি এত কম হয় যে উইদাউট স্টারিং এ আমরা পাচ্ছি, তাহলে স্টারিং করলেও পাবো, তাই না? তার সাথে দুইটা পয়েন্ট ধরে ব্যাখ্যা করে দেবো আর কি। হ্যাঁ, দুইটা পয়েন্ট ব্যাখ্যা করতে হবে, একটা কমিয়ে একটা বাড়িয়ে। হ্যাঁ, বাড়ালে যত আইসি যত বেশি হবে, তত আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তার নিচের ভেলোসিটি গুলোতে আমরা প্যাসিভেশন পাবো। তবে ভেলোসিটি ইফেক্ট গেল, এর পরেরটা ছিল গ্যালভানিক কাপলিং। এটা একটু কেয়ারফুলি বুঝতে হবে, একটু জটিল, কিন্তু বোঝা যাবে। ফার্স্টে আমরা গ্যালভানিক কাপলিংটা আবার একটু রিভাইজ করি। গ্যালভানিক কাপলিংটা কি? যে জিঙ্ক আর অ্যালুমিনিয়াম, এই কার্ভে জিঙ্ক আর প্লাটিনাম দিয়ে বোঝানো হয়েছে। প্রথমে বলা হয়েছে যে, আমি গ্যালভানিক কাপলিং বোঝাচ্ছি। এই একটা সলিউশন আছে বিকারের ভিতরে, যার ভিতরে জিঙ্ক আছে, আর একই সলিউশন আছে যার ভিতরে প্লাটিনাম আছে। একই সলিউশন, সেম সলিউশন, কার করেশন বেশি হবে, জিঙ্ক না প্লাটিনামের? জিঙ্ক। প্লাটিনামের করেশন খুব কম হবে, অলমোস্ট হবে না। কোথা থেকে আসলো এই কনসেপ্ট জিঙ্কের করেশন বেশি হবে? কেন বললে, বুঝতে পারলে? কিভাবে বুঝতে পারলে? স্যার ওই যে ইএমএফ সিরিজ অনুযায়ী কি স্যার? এটা হচ্ছে ওল্ড ইএমএফ সিরিজটা মেটাল করেশন। এটা হচ্ছে ওল্ড করেশন থিওরি। ওল্ড করেশন থিওরিতে
পটেনশিয়াল দিয়ে সবকিছু এক্সপ্লেন করা হয়। আমরা এখন মডার্ন থিওরি পড়ছি, এখানে পটেনশিয়াল দিয়ে সবকিছু এক্সপ্লেন করা হবে না, অন্য কিছু দিয়ে এক্সপ্লেন করা হবে। তো ঠিক আছে, আপাতত আমরা জানি যে যেহেতু ইএমএফ সিরিজে জিঙ্ক হচ্ছে মোর অ্যাক্টিভ, তাই জিঙ্কের কারেকশন বেশি হবে। এখন এই যে জিঙ্ক হচ্ছে এটা, প্লাটিনাম হচ্ছে এইটা, এইবারে আমি করলাম কি এটাকে কানেক্ট করে দিলাম। এখন কি হবে জিঙ্কের কারেকশন? আগে কি হবে? এনিবডি? এখন জিঙ্কের কারেকশন আগের থেকে বেড়ে যাবে। আগের থেকে বেড়ে যাবে। প্লাটিনামের কারেকশন যে কেউ, প্লাটিনামের কারেকশন কমে যাবে, আগের থেকে কমে যাবে। আগের থেকে কমে যাবে। আগের থেকে কমে যাবে। অ্যাক্টিভ মেটালের কারেকশন আগের থেকে বেড়ে যাবে, আর নোবেল মেটালের কারেকশন আগের থেকে কমে যাবে। এটি হচ্ছে ইলেকট্রো তোমার ইয়ার থিওরি, গ্যালভানিক ইফেক্ট। এই পর্যন্ত এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথাটা বলা হলো। এর পাশে আর একটা কথা আছে, সেটা বলা হয়নি, এতদিন বলিনি। সেটা হচ্ছে যে জিঙ্কে যখন জিঙ্কের কারেকশন কথা হবে, অনেক কেটে যাচ্ছে, আমরা কি কি করবো? তাহলে কিছু ঠিক মতো শুনতে পারতেছি না। তাহলে ক্লাস আজকে বন্ধ করে দেয়। হ্যাঁ, আমার কন্ট্রোল নেই এখানে। আর কত মিনিট আছে? 45 হয়ে গেছে। ঠিক আছে, কালকে এখান থেকে কালকে পরশুদিন থেকে এখান থেকে শুরু করবো। ঠিক মতো না বুঝলে হবে না। হ্যাঁ, ক্লাস বন্ধ করে দেবে। সময় যাইতেছে না একদম, এরকম হয়। না, বুঝতে পারছি। ফ্রিকোয়েন্টলি মেসেজ আসতেছে আনস্টেবল, এটা বুয়েটের কোনো কিছু হচ্ছে, সমস্যা। ওকে, আমি রোল কল করছি। রোল নাম্বার 1, রোল কল করছি। রোল নাম্বার 1, one আসলো? Yes, sir. 2, Yes, sir. 3, Roll on. Yes, sir. 4, 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. Yes, 6. sir. Sir, yes, sir. 6. okay, 7, Sir, hello, sir. Roll 5. সব Sir, প্রেজেন্ট roll 5. Yes, 7, তার 8, কথা অনেক দেরিতে আসতেছে তো মনে হয়, এজন্য sir. Roll সমস্যা। 5. আচ্ছা, আজকের রোল কল আগামী দিন Sir, করবো। roll 2 আছে, sir. Sir, roll 8, sir. ঠিক আছে, আমি ক্লোজ করে দিচ্ছি আজকে। নেক্সট ডেটে আমি রোল কল নেবো। তো আজ 2 দিনের রোল কল নেবো একসাথে। জি স্যার। থ্যাংক ইউ। তুমি কালকে ফোন দিয়েছিলে কেন? সিয়া?